আসসালামু আলাইকুম ladies and gentlemen, নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। ওয়েলকাম টু দিস লাইভ। আপনাদের সবাইকে জানাই, লাইভে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জানি আপনারা নোটিফিকেশন পেতে একটু সময় লাগবে, বাট ইটস ওকে, আই উইল ওয়েট ফর ইট। আজকে অনেকগুলো বিষয় আছে, আমরা কথা বলতে চাই। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে দ্য ভেরি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, যেটা এসকালেটেড on a debate stage in a television, Bangladeshi mainstream television. Probably it is on News 24, Channel 24. আমি এই বিষয়টা নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, এবং আমি ধন্যবাদ দিই অ্যাডভোকেট শিশির মণি এবং শাহেদ আলম ভাই, যদিও উনার এটা অথবা জানার ঘাটতি আছে, কিন্তু এই ডিবেটটা উঠেছে এবং এই ডিবেটটাই নিয়ে আমি আজকে কথা বলতে চাই। লিডিস এন্ড জেন্টলম্যান, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিবেট, ডেফিনেটলি। কারণ থ্যাংক ইউ সো মাচ রাকিন। সো আমি মনে করি এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। শাহেদ ভাই যদিও একটু এম্বারেস হয়েছেন, কিন্তু মনে রাখবেন এই ডিবেটটা উঠে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি এবং আলোচনা করার সুযোগ আমরা পেয়েছি। আমরা সবাই সবকিছু জানি না, এটা ঠিক আছে, কিন্তু বেসিক জিনিস আমাদের জানা থাকা উচিত বলে আমি মনে করি। লেডিস এন্ড জেন্টলম্যান, সো ওয়েলকাম টু দিস লাইভ। আজকে বাংলাদেশের সংবিধান এবং পার্লামেন্টের সার্বভৌমত্ব, পার্লামেন্ট সার্বভৌম কিনা, এই বিষয় নিয়ে আলোচনা এসেছে। তবে এটাতে যাওয়ার আগে এখানে বলে রাখি যে ভারত পাকিস্তান যুদ্ধে, মানে এই সবসময় তো একটা কথার যুদ্ধ, ট্রেড যুদ্ধ সব কিছু চলে। সেই যুদ্ধে আজকে পাকিস্তানের আরেকটি পরাজয়, সেটা হচ্ছে যে আপনার বাসমতি রাইস নিয়ে যে ট্রেড ওয়ার চলছিল, আপনার এই যে ট্রেডমার্ক ওয়ার, সেটা নিউজিল্যান্ডে, সেটা পাকিস্তানের পক্ষে নিউজিল্যান্ডের অবস্থান এবং রায় ঘোষণা করেছে। সো দেওয়ার পর এখানে ভারতের একটা আসলে এক ধরনের পরাজয় বরণ করতে হয়েছে। পাকিস্তানে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ এসেছেন আজকে। এটা মধ্যপ্রাচ্যের যে রাজনৈতিক বা জিওপলিটিক্সের যে মেকানিজম, সেটা যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের আরও একটা আভাস। প্রত্যেকটা জায়গাতে পাকিস্তান তার বলয় বা অবস্থানটা তাদের পাকাপোক্ত করতেছে প্রতিদিন, প্রতি মুহূর্তে, সারা বিশ্বের প্রতিটা দেশের সাথে। যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা রিপাবলিকান পার্টির সাথে তাদের এই সম্পর্ক বর্তমানে আছে, এবং এই সম্পর্ক অন্য লেভেলে আপনার চলে গেছে। সুতরাং পাকিস্তানের জয় জয়কার, আমরা বিপদে একটু পড়েছি এখানে, আমি যদি বলি, যদিও কিন্তু why people are calling me right now, I don't understand that. সো আজকে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে একটা যে আলোচনাটা, যেটা শাহেদ আলম ভাই এবং অ্যাডভোকেট শিশির মনিরের সাথে হয়েছে, আমি আপনাদেরকে শোনাবো, আপনাদেরকে এটা শোনাতে চাই আমি আপনাদেরকে, আপনারা শুনবেন। এখানে আজকে বাংলাদেশের শাহেদ আলম ভাই এই লাইভে একটু ভুলবশত বলেছেন যে বাংলাদেশের পার্লামেন্ট সার্বভৌম, অর্থাৎ সভারেন। বাট অ্যাকচুয়ালি বাংলাদেশের পার্লামেন্ট সার্বভৌম না, যেভাবে না যুক্তরাষ্ট্রের কংগ্রেস, যেভাবে না ভারতের পার্লামেন্ট। এগুলো আমরা বলা দরকার এবং শোনা দরকার এবং আলোচনা করা দরকার, শেখা দরকার এখান থেকে, যদি আমাদের ভুল হয়ে থাকে আমি মনে করি। এবং এই জায়গাতেই বাংলাদেশের সব কিছু মানে আটকে গেছে, অর্থাৎ এই জায়গাগুলো আমরা ক্লিয়ার করতে পারি নাই বলেই আমরা এখনো পড়ে আছি। তো প্রথমেই আমি আপনাদেরকে বলি যে এই ভিডিওটা ক্লিপটা আমি বাজাবো আপনাদের সামনে। সেটা হচ্ছে যে বাংলাদেশের সংবিধান সার্বভৌম না, বাংলাদেশের কনস্টিটিউশন হচ্ছে সার্বভৌম। যেভাবে যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশন বা সংবিধান হচ্ছে সবচেয়ে সবার উপরে, এর উপরে আর কিছুই নাই যুক্তরাষ্ট্রে। যে কারণে সাংবিধানিক অধিকার ইউএস সিটিজেনরা কেন পাওয়ারফুল, বিকজ তাদের সংবিধান তাদেরকে এমন অধিকার দিয়েছে, এটা করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের মাটিতে কারণেই। এটি হলো যুক্তরাষ্ট্রের যারা আছেন আপনার মানে নাগরিক যারা আছেন, ইউএস সিটিজেন, দিস ইজ দ্য পাওয়ার বিকজ অফ দেয়ার পাওয়ার অফ কনস্টিটিউশন রাইটস, লিডস এন্ড জেন্টলম্যান। সো শাহেদ ভাই যে বিতর্কটা এনেছেন, এই বিতর্কটা আমি আপনাদেরকে শোনাতে চাই। বিতর্কটা শুনবেন মনোযোগ দিয়া, এটা আপনাদের লাইফ চেঞ্জ করে দিবে। এবং এটা যে তারা আলোচনা করেছেন এখানে, যদিও এটা উনার কাছে আমরা আশা করি উনি জানবেন, কিন্তু এটা এই ন্যূনতম জিনিসটা আমাদের জানা উচিত, আমাদের পড়ালেখা করা উচিত, আরো আমার নিজেরও করা উচিত, জানা উচিত, কারণ এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুনেন আপনার মনোযোগ দিয়ে একটু। তাহলে আমাদের সভারেন্টি কনস্টিটিউশন, নট দি পার্লামেন্ট, যে আমরা যেটার সাংবিধানিক সার্বভৌম যদি পার্লামেন্ট আমরা ধরে থাকি, যে ৩০০ জন সংসদ সদস্য, তারা সেই সার্বভৌম পার্লামেন্টের অনেক কিছুকেই একেবারে সাংঘর্ষিক, যেটা শাহদিন মালিক আজকে বলেছেন। আপনার যদি সবাই থাকে তাহলে আমি পড়ে শোনাই। শাহদিন মালিক আপনার কাছে আসবো, পার্লামেন্ট ইজ নট সার্বভৌম, কেউ বলে না কখনো পার্লামেন্ট সার্বভৌম না। নো, আমরা পার্লামেন্ট, দিস ইজ রং কনসেপ্ট, দেশ না, মানে ওইটা কান্ট্রি ইজ নট বাংলাদেশ। তাহলে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড না, তাহলে আমাকে একটু আমার জানার ঘাটতি থাকতে পারে। সোভারেন কি তাহলে আমাদের? সভারেন্টি কনস্টিটিউশন, নট দি পার্লামেন্ট, যে আমরা সেই হচ্ছে যেটার আচ্ছা, ওয়াই আওয়ার পাসপোর্ট র্যাঙ্কিং ইজ সো ব্যাড, আমি আসছি এই পয়েন্টে, আমি উত্তর দিব। এই দেখেন বিতর্ক হলো যে বাংলাদেশের সার্বভৌম না বাংলাদেশের সংবিধান, সরি পার্লামেন্ট, তাহলে কে? বাংলাদেশের সংবিধান। বাট দ্য প্রবলেম ইজ your সংবিধান is written by someone else, written by a foreign country, proposed and adopted by their influence. আপনাদের রাজনীতিবিদরা এই দেশের
মানুষ এটাকে লিখে নাই, যে কারণে আপনার অধিকারটা এখানে রক্ষিত হয় নাই। এটাকে বারবার তারা অ্যামেন্ড করে ইচ্ছা মতো যে যার মতো করে অ্যামেন্ডমেন্ট করতে পারে, করেছে শেখ হাসিনা বা তাদের যারা আছেন অতীতে করে বারবার। যদি না 2/3 মেজরিটি হয় পার্লামেন্টের, সংবিধানে হাতি দেওয়া উচিত নয়, কিন্তু তারা যেহেতু ভুয়া নির্বাচন, ভুয়া সংবিধান মানে আপনার পার্লামেন্ট ছিল, সেই জায়গায় তারা এই কাজটা করেছেন। এবং কেন যুক্তরাষ্ট্রে কোনো কিছু করতে পারেন না প্রেসিডেন্ট চাইলেও? বিকজ তাদের সাংবিধানিক অধিকারটা প্রোটেক্টেড বাই দ্য ইউএস সুপ্রিম কোর্ট। ফর এক্সাম্পল, আপনাদের এখানে দেখেন, কিন্তু প্রশ্ন হলো এই কনস্টিটিউশন বাংলাদেশের যে 72 কনস্টিটিউশন, এটাকে আপনাকে 100% আপনাদের রাইট বা অধিকারে গ্যারান্টি দিচ্ছে, ডেমোক্রেসির মানে বা আপনাদের যে স্থিতিশীলতার গ্যারান্টি দিচ্ছে? নাও, এখানে অনেক বিতর্ক যা বাংলাদেশের মানুষ চায় না সেগুলো এখানে যুক্ত করা হয়েছে বা আপনার এখানে মানে দেওয়া হয়েছে। এই ভারতীয় লেখার যে কনস্টিটিউশন, উল্লেখযোগ্য কনস্টিটিউশন আপনি দেখেন, একটা যে ফ্লো সেটা হচ্ছে যেটা কি, যে প্রবাসী যদি কেউ থাকে, আপনার লেখাপড়া করার যোগ্য মানুষ বাংলাদেশে নির্বাচন করতে পারবে না। তার ভোটের অধিকার আছে, ভোট দিয়ে মেম্বার পার্লামেন্ট নির্বাচন করতে পারবে। বাংলাদেশে জন্মগ্রহণ করা মানুষ অন্য দেশের ডুয়াল সিটিজেনশিপ ধরুন 1 বছর আগে মাত্র নিল, সে এখন নির্বাচন করতে পারবে না। কেন করতে পারবে না? ভারত এটা কেন ঢুকাইছে? এই কারণে ভারত ঢুকাইছে যে, এই কারণে তারা ঢুকিয়ে দিয়েছে যে ভালো মানুষ যেন বাংলাদেশের কখনো রাজনীতি ঢুকতে না পারে, বাংলাদেশের মানুষকে আপনার সেবা না দিতে পারে। এই কারণে তারা প্রতিটা পদক্ষেপে এখানে ভুল করে এবং তারা ইচ্ছাকৃতভাবে আমাদের এই জিনিসগুলো তারা আপনার ঢুকিয়ে রেখেছিল। আমি মনে করি আপনি যুক্তরাষ্ট্রে যেখানে ডুয়েল সিটিজেন যারা মানে সিটিজেনশিপ যাদের আছেন বা ডুয়েল ন্যাশনালস, তারা আপনার কংগ্রেস এবং সেনেটে নির্বাচন করতে পারে, বা ইউ ক্যানট বি দ্য ইউএস প্রেসিডেন্ট বিকজ ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু বি এ বর্ন সিটিজেন, রাইট? কিন্তু আমার প্রশ্ন হলো, এই জায়গাতে বাংলাদেশের ভালো ভালো মানুষরা করতে পারে না, এই জায়গাতে রেখেছে এবং আরও কিছু ফাউল জিনিস কনস্টিটিউশনে রেখেছে যা বাংলাদেশের মানুষের সাথে কখনোই একমত নয়। এই জন্য ডক্টর কামাল হোসেনকে বলা হয় সংবিধান প্রণেতা। উনি কি সংবিধান প্রণয়ন করেছেন? নাও, এটা ভারত লিখে দিয়েছে। আমি যখন এগুলা জানলাম, আমাদের রাজনীতিবিদরা কতটা মানে ব্যর্থ ছিল প্রথম থেকে 1971-এর পর থেকে, বিশ্বাস করেন। আপনাদের দুঃখ কি জানেন? আপনারা না পেলেন বিচার বিভাগ, না পেলেন ভোটের অধিকার, না পেলেন একটা কনস্টিটিউশন, কোনোটাই আপনাদের নাই। তাহলে আপনারা কিভাবে ঠিক থাকবেন? কিভাবে আপনাদের অধিকার সুরক্ষিত হবে? যুক্তরাষ্ট্রের মানুষের ভোটের অধিকার আছে। তার উল্লেখযোগ্য উদাহরণ হলো আপনার মামদানির জয়। আপনি দেখেন 27 জন বিলিয়নিয়ার, ইলন মাস্ক সহ, যারা 1 মিনিটে $10 বিলিয়ন তারা আমরা ক্যাশ করতে মানে তাদের ক্ষমতা আছে হাতের ইশারায়, কিন্তু তারা যদি ভোট কিনতে পারতেন আর এটাকে প্রভাবিত করতে পারতেন, কিন্তু অসহায়ের মতো তাকিয়ে দেখা ছাড়া আর কিছু করতে পারেন নাই তারা। মামদানি উঠে গেল, মানে আপনি জানেন তো, এটা কল্পনা করতে পারবেন না কতটা পাওয়ারফুল সিস্টেম থাকলে এই পাওয়ারফুল মানুষগুলা অসহায়ের মতো, একদম হেল্পলেস এতিমের মতো তাকিয়ে তাকিয়ে দেখেছে মামদানির রাইজ। Why? Because of the best system in place in this country, ladies and gentlemen. It's not because I don't even care what Mamdani would do. I do care that how he got elected because of the beautiful and well-established democratic system. So এটাই আমি চাই আপনাদের দেশে আসুক। আপনাদের ভোটের অধিকার, নিউ ইয়র্কারদের ভোটের অধিকার কোনো বিলিয়নিয়ার করে নাই। এই নিউ ইয়র্ক বাসী বা আমেরিকানদের ভোটের অধিকার, এখানে কোনো রাতে ভোট হয় না, দিনে ভোট হয়। এখানে ভোট হচ্ছে ভোট কারচুপি, ভোটের ক্রাইম, যেটা ইলেকট্রাল ক্রাইম, এটাকে ফেডারেল ক্রাইম হিসাবে উল্লেখ করেছেন ইউএস কনস্টিটিউশনে, এবং এটা আপনার ইউএস লোতে। কল্পনা করেন আপনি। সুতরাং এই যে প্রোটেকশন আপনাদের মানে এদেশের আমেরিকান মানুষের আছে, এই কারণে এদেশে কোনো আপনার এই দুর্বৃত্তান নাই। দুর্বৃত্তান আমাদের দেশে। আপনাদের পার্লামেন্ট সার্বভৌম না, কিন্তু আপনি দেখেন পার্লামেন্টটাকে তারা সব করে দেয়, যেটা সার্বভৌম সংবিধান, সেই সংবিধানকে তারা মানে চেঞ্জ করে ফেলে এই মানে ভোট চুরির মানে আপনার পার্লামেন্ট দিয়ে। এই জন্য আমি আপনাদেরকে বলছি, আসুন। এবং এখানে বলে রাখি যে ধরেন কত বিউটিফুল সিস্টেম দেখেন আমেরিকাতে। যারা জানেন না, আপনারা যোগ দিলেন এখন, আপনাদেরকে বলে রাখি আমেরিকাতে সবচেয়ে সার্বভৌম বা সভারেন হলো কনস্টিটিউশন। সো এবং এখানে ধরেন কংগ্রেসে কোনো ল পাস করছে, এই ল যদি if it becomes contradictory to the constitutions of the United States of America, then the Supreme Court will intervene there. Supreme Court, because this is their duty. Supreme Courter দায়িত্ব কি? Supreme Courter দায়িত্ব হলো এটা interpret the law and see is there is any provisions which is contradictory to the constitution's right of the US citizen. এই কারণে সুপ্রিম কোর্টের কোনো কাজ নাই, শুধুমাত্র আর স্টেট টু স্টেট মেইনলি এই কাজগুলোই তো সুপ্রিম কোর্টে করে, রাইট? যখন কনস্টিটিউশনাল অধিকার নিয়ে কোনো প্রশ্ন উঠে, ইউ ক্যান গো টু দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড ইউ ক্যান চ্যালেঞ্জ ওভার দেয়ার, লিসেন জাজ, দিস ইজ the law and I clearly see this is violating my constitutional right. Then the judge will be like, oh seriously, let's take a look at it. Tara dekhbe eta, dekhar pore jodi dekhe je, oh this is clearly going against the constitutional right of the United States citizen, it's blocked, boom, gone. খালে মানে তারা এটা গার্বেজে ফেলে দিবে। সি দিস ইজ ওয়াই এই বিগ কান্ট্রিটা এখানে দাঁড়িয়ে আছে। এবং এই যে বলছিলেন না আপনার সিআইএর সাবেক মানে ডাইরেক্টর মার্ক শুমাখার, উনি বলছিলেন 100 জন প্রেসিডেন্ট ট্রাম্প যদি চেষ্টা করেন, ইউএস মানে কিছু করতে পারবে না আমেরিকার, বিকজ তাদের ইনস্টিটিউশনগুলো এতটাই শক্তিশালী। এখানে দুঃখ লাগে আমাদের রাজনীতিবিদরা যখন এইভাবে আজকের কনস্টিটিউশনাল মানে সংশোধন করা উচিত ছিল, এখন খালি বলছেন পার্লামেন্ট করবে না, এই সরকারের রাইট নাই, এই সরকারের ম্যান্ডেট নাই।
আপনারা ম্যান্ডেট 54 বছর পর্যন্ত ছিল, করলেন না কেন তাহলে? কেউ করলেন না। এখন আপনারা এগুলো বাধা দেন। প্রতিটা পদে পদে আইনের শাসন এবং সুশাসনের জন্য যতটা পদক্ষেপ সরকার নিয়েছে, আমাদের রাজনীতিবিদরা তারা বাধা দিয়েছেন। এটা গণশত্রুতে পরিণত হওয়ার মতো অবস্থা তারা। কারণ মনে রাখবেন, সুশাসন নিশ্চিত না করতে পারলে আমাদের কোনো পরিবর্তন আসবে না। আরো দুঃখ লাগে, সবচেয়ে বড় জিনিস আমার, যে আপনারা জানেন কিনা, আমি আপনাদেরকে বলি, আপনি কি জানেন আপনাদের রাজনীতিবিদরা 24/7 তারা যে কথাবার্তা বলেন, 98% ক্ষেত্রে এই কথাগুলা বাংলাদেশের পরিবর্তনের জন্য কোনো সহায়ক নয়, বরং এটা গার্বেজ, মানে ট্রাশ টক, যেটাকে ইংরেজিতে বলে ইটস এ গার্বেজ টক। এটা নট নেসেসারি ইভেন দো। ফর এক্সাম্পল, এই মুহূর্তে আমাদের রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দ তারা যেটা করা দরকার সেটা কি, সেটা হচ্ছে তারা আইডিওলজি নিয়ে কথা না বলে, তাদের রাজনৈতিক আইডিওলজি নিয়ে তারা কথা বলা উচিত পলিসি নিয়ে। কিন্তু দেখেন, পলিসি মানে মেকিং বা পলিসি ইমপ্লিমেন্টেশন নিয়ে আপনি যদি বলেন উই আর টকিং অ্যাবাউট লেস দেন 1% কথা বলছে না পলিসি, মানে পলিসি নিয়ে। তারা তাদের আইডিওলজি, 1971 আমি এই করেছিলাম, 71 আমার ভূমিকা ছিল, এটা ছিল পলিটিক্যাল আইডিওলজি, তার নেতা, ওনাদের নেতাদের আইডিওলজি। দিস ইজ কাইন্ড অফ আনবিলিভেবল। এবং এই কারণেই আমরা দেশটা এগোতে পারলো না, এবং আমরা আসলে এখন মানে পিছনে পড়ে রয়েছি। আপনাদেরকে আমি বলি, এবং এখানে দেখেন পার্লামেন্ট শব্দে, এবং ভারতের পার্লামেন্ট, ভারতের মানে সংবিধান সবচেয়ে পাওয়ারফুল। ভারতের পার্লামেন্টে যে কোনো ল যদি হয়, কনস্টিটিউশন যদি বাধা দেয়, বা এবং সুপ্রিম কোর্ট যদি দেখে যে কন্ট্রাডিক্টরি টু দ্য সুপ্রিম কোর্ট, দে ক্যান ক্যান্সেল দিস ল। ফর এক্সাম্পল, সেম ইজ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। বাট ইউনাইটেড কিংডম একটি মাত্র দেশ, এটা জানা দরকার। জানার জন্য আমি আপনাদেরকে বলছি, তারা হলো, ইউকে হলো একমাত্র দেশ, তাদের পার্লামেন্ট হলো সবচেয়ে মানে আপনার সভারেন অ্যান্ড সার্বভৌম। এবং ইউকে পার্লামেন্টে কোনো ল যদি পাশ করে, তারা মানে পাশ হয়, সেই ল ইউকের সুপ্রিম কোর্ট কোনো অবস্থাতে হস্তক্ষেপ করতে পারবে না, এটা দেখবেও না তারা। কারণ এখানে এই পাওয়ারটা মানে যুক্তরাজ্যের জুডিশিয়ারি বা সুপ্রিম কোর্টের নাই, কিন্তু ইউএস সুপ্রিম কোর্টের আছে। এই জন্য আমি এটাকে পছন্দ করি, বিকজ এটা হচ্ছে এক ধরনের মানে 3 স্টেজেস আপনার এই যে গভর্নমেন্ট সিস্টেম, গভর্নিং সিস্টেম ইন দি ইউনাইটেড স্টেটস: লেজিসলেটিভ, জুডিশিয়ারি and executive. Executive মানে প্রেসিডেন্ট, আর জুডিশিয়ারি হচ্ছে সুপ্রিম কোর্ট। ওয়াই ইট ইজ সুপ্রিম কোর্ট? আই সেড দ্যাট বিকজ কোনো জিনিস যদি পাস হয়, তাহলে এই যে মানে এই যে রাষ্ট্র পরিচালনা করতে গেলে যদি কোনো কন্ট্রাডিক্টরি দেখে এবং সিটিজেন্সের রাইটস ভায়োলেট হয়, তখন সুপ্রিম কোর্ট উইল কিক ইন দিস ম্যাটার, দে উইল ইন্টারফেয়ার অ্যান্ড দে হ্যাভ টু সি দিস। দ্যাটস ওয়াই যে কোনো ল পাস হলে সাথে সাথে মানুষ দেখবেন কোর্টে চলে যায়। এই যে অনেক মানে ল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, প্রত্যেকটাই মানে আপনার মানে কোর্টে চ্যালেঞ্জ হয়েছে এবং ব্লকড আছে বর্তমানে। অর্থাৎ জুডিশিয়ারিতে বা জুডিশিয়াল পাওয়ার যেগুলো, বা সেপারেশন ফ্রম দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ, এই জিনিসগুলো আপনারা, আমি আপনাদেরকে আজকে অনুরোধ করবো, সবাই যে ফাইটটা করবেন ভোটের অধিকার আর জুডিশিয়ারিকে সেপারেট করা আপনার এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে, প্লিজ আপনারা এইটা করবেন। এটা যদি করেন, আপনারা আপনাদের দেশকে রক্ষা করতে পারবেন, আর না হলে আপনাদের কোনো ভবিষ্যৎ আগামীতে আর নাই। কারণ শুধু প্রার্থী পরিবর্তন হবে, সরকার পরিবর্তন হবে দলের নামে, কিন্তু গুণগত কোনো পরিবর্তন আপনাদের জীবনে কখনোই আসবে না, এটা আমি আপনাদেরকে নিশ্চয় করে বলতে পারি। এজন্য ভোটের অধিকার প্রথমে প্রতিষ্ঠা করবেন। এবং আমি দেখি জামায়াত ইসলামীও, তারও এটা করা দরকার। কোনো কিছু করা দরকার নাই, শুধুমাত্র মানুষ যেন ভোট দিতে পারে। এখন কেউ তাহলে ধরেন স্বাধীনতার পক্ষে বিপক্ষের শক্তি বলে আপনি যান, আপনি ক্যাম্পেইন করেন যে এদেরকে দিয়ে না, কারণ এরা স্বাধীনতার বিপক্ষের শক্তি বা স্বাধীনতার পক্ষের শক্তি যদি হয়, অথবা এরা দুর্নীতি করবে, দুর্নীতি করেছে অতীতে, মানুষ দেখবে আমি কাকে ভোট দিব, কার আমার। এইটাতে বিশ্বাস করে না রাজনীতিবিদরা, যে কারণে তাদের আইডিওলজি নিয়ে তারা যুদ্ধ লিপ্ত এখন, রাদার দেন পলিসিস। সো এটাই আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার। এবং এই জায়গাতে আমি সুশাসন এবং পরিবর্তনের আভাস আপাতত দেখতেছি না রাজনৈতিক দলগুলোর ভিতরে, অন্ততপক্ষে বিশাল বড় বড় দল যারা আছেন তাদের ভিতরে। কারণ আমাদের আইডিওলজি নিয়ে যুদ্ধ করা 54 বছর পরে যদি শেষ না হয়, এর চেয়ে দুঃখজনক আর হতেই পারে না। আমাদের এখন পলিসি নিয়ে যুদ্ধ করা দরকার, কিন্তু পলিসিগত যুদ্ধ রাজনৈতিক দলগুলোর ভিতরে আমি দেখি না, বড় বড় দলগুলোর ভিতরে খুব কম। কারণ কে কোনটা করবেন, কে কি ছিলেন, এটা নিয়ে তাদের এখন যুদ্ধ, এটাই দুর্ভাগ্যজনক। সো আজকের এই ডিবেটটা আমার কাছে ভালো লেগেছে এই কারণে যে আমরা বুঝতে পারলাম, এবং আবার বলছি, এই কনস্টিটিউশন আপনাদের লেখা না, এই কনস্টিটিউশন ভারত থেকে চাপিয়ে দেওয়া। এই কনস্টিটিউশন দ্বারা আপনি আর যাই হোক বাংলাদেশের মানুষের অধিকার সুরক্ষিত হবে না। যদি এটা বাতিলও না করা হয়, এটাকে 2/3 মেজরিটি না দিয়ে, এই যে সময় ছিল, এখনো এটাকে গণভোটের মাধ্যমে টোটালি চেঞ্জ করে দেওয়া উচিত ছিল। এটা বাংলাদেশের মানুষের মানে লিখিত একটা কনস্টিটিউশন আনা দরকার ছিল। আনফর্চুনেটলি এটা প্রতি পদে পদে বাধাগ্রস্ত হয়েছে। আমি জানি না এই রাজনীতিবিদ দলগুলোর মাথায় কি, মানে বা তাদের রাজনীতিবিদদের মাথায় কি তাদের বুথ চেপেছে। এদের দেশপ্রেমের যথেষ্ট পরিমাণ অভাব আছে, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি আপনাদেরকে, যে কারণে আমাদের আসলে কোনো পরিবর্তন হয় নাই। এবং আমি সুশাসনের যে পাথ, সেটা আমি অনেক বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি দেখতেছি না। আর যদি এটা নিশ্চিত করে না যায়, তাহলে ভোট দিয়েই লাভ কি, আর ভোট না দিয়েই লাভ কি? যেই লাউ সেই কদু, হাসিনার চেয়েও আরও খারাপ হওয়ার সম্ভাবনা আছে যদি সুশাসনের নিশ্চয়তা না পাওয়া হয়। এই জন্য আমি বলছি, ভাই মিস্টার সালাউদ্দিন, নিউ নেম ইজ শিলন সালাউদ, আমি এটা আপনি বলতে পারেন, কিন্তু আমি এতটুকু বলি যে অনেক বিতর্ক আছে। আজকে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান ভাই বলেছেন ভারতপন্থী কাউকে ভোট না দিতে। এটা আমি মনে করি যে বাংলাদেশে ভারতপন্থী কেউ এখন আছে কিনা আমি জানি না, তবে আওয়ামী লীগে ছিল,
ভারতপন্থী কেউ যদি থেকে থাকে তাকে ভোট না দেওয়ার আহ্বান আমিও জানাচ্ছি। কেন জানাচ্ছি? কারণ ভারতপন্থী যারা, এরা বাংলাদেশের সুশাসন আনবে না, এরা বাংলাদেশে কোনো পরিবর্তন কখনোই আনবে না। এরা আমাদের জন্য ক্যান্সার, এরা আমাদের জন্য ভয়ঙ্কর বিপদ। কারণ ভারত আমাদেরকে পছন্দ করে না, আমাদেরকে তারা ঘৃণা করে। যেহেতু তারা ঘৃণাই করে, তারা কখনোই আমাদেরকে, কোনো ব্যক্তিকে যদি আপনি ঘৃণা করেন তার উন্নতি আপনি কখনো চাইবেন? ইম্পসিবল। এটা পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটে নাই, বাংলাদেশের ক্ষেত্রেও সেটা ঘটবে না, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দেয়ারফর ভারতপন্থী কেউ যদি হয়, আর আমি যদি বলি যে, আমি বলছি না যে পাকিস্তানপন্থী, কারণ পাকিস্তানপন্থী আমাদের এখানে কোনো পন্থা নাই, বিষয়টা পন্থাই হলো ভারতপন্থী, সত্য কথা বলে, মানে মেইন জিনিস হলো। সুতরাং আমি মনে করি যে ভারতপন্থী কেউ হলে তাকে ভোট না দেওয়াটা ভালো, কারণ এটা আমাদের মানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি, আনডাউটেবলি। তবে ভারতের সাথে a good bilateral relationship should be remained same as long as they can come forward. But the problem is they block their from their side. They don't want to have a very or better relationship between these two countries, ladies and gentlemen. So this is the problem. এটা গাটসওয়ালা রাজনীতিবিদ থাকতে হবে, যারা বুঝাতে পারবে, বলতে পারবে চোখের উপর, মানে চোখে চোখে চোখ রেখে যে আমি আপনার এই বুলিংয়ে ভীত নই, আমি আমার দেশের জন্য যা ভালো সেগুলো করব। আপনি কোনো অবস্থাতেই বসের মানে ভূমিকা অবতীর্ণ হয়ে বাংলাদেশকে কখনোই আপনি বুলিং দ্বারা শাসন করতে পারবেন না। এ বেটার অ্যান্ড ফ্রেন্ডলি ফেয়ার অ্যান্ড স্কোয়ার রিলেশনশিপ মানে যদি থাকে তাহলেই সম্ভব, এর বাইরে আর কিছুই নাই। সো দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। ভালো থাকবেন। ইটস টু আর্লি টু হ্যাভ এ লাইভ রাইট নাও। কথা হবে অন্য সময় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।